আসসালামু আলাইকুম সবাইকে। আবারও আমিন নামাজ গার্লস অনলাইন স্কুলের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আমরা আমাদের বিগত ক্লাসগুলোতে ন্যারেশন নিয়ে আলোচনা করেছিলাম। আজকের ক্লাসে আমরা একটা নতুন টপিক নিয়ে আলোচনা করব। টপিকটা হচ্ছে ইংলিশ গ্রামারের একটি গুরুত্বপূর্ণ টপিক, রাইট ফর্মস অফ ভার্ব। তো আর দেরি না করে ক্লাসটি শুরু করা যাক। আমরা যদি রাইট ফর্মস অফ ভার্বকে যদি ভেঙে যদি বলতে যাই, তাহলে এটার অর্থ হচ্ছে ভার্বের সঠিক রূপ। অর্থাৎ আমাদের প্রশ্নের মধ্যে আসে কতগুলো গ্যাপ দেওয়া থাকে, গ্যাপগুলোতে আমাদেরকে ভার্বের সঠিক রূপটা লিখতে হয়। তো এটা করার জন্য আমাদেরকে আগে যে জিনিসগুলো জানতে হবে, ভার্বের রূপ কয়টা আছে আমাদেরকে আগে ওই রূপগুলো সম্পর্কে জানতে হবে। আমরা নর্মালি 3টা রূপ শিখে থাকি, প্রেজেন্ট ফর্ম, ফার্স্ট পার্টিসিপাল ফর্ম। কিন্তু আজকে আমরা শিখবো হচ্ছে 6টা রূপ। দেখি 6টা রূপ কী কী। 1 নম্বর যে রূপটা, এটা হচ্ছে বেস ফর্ম। বেস ফর্ম মানে হচ্ছে প্রেজেন্ট ফর্ম, যেটা ওই ফর্মটাকে আমরা মূলত বেস ফর্ম বলে থাকি। অর্থাৎ যেমন ইট, গো। এরপর হচ্ছে ফার্স্ট ফর্ম হচ্ছে, এটাকে আমরা সংক্ষেপে V2 বলতে পারি। এরপর 3 নম্বর ফর্ম হচ্ছে ফার্স্ট পার্টিসিপাল ফর্ম, ইটেন, গন। এরপর 4 নম্বর হচ্ছে জিরান ফর্ম মানে হচ্ছে ভার্বের সাথে আইএনজি যোগ করা। তো এখানে আমরা ইটের সাথে আইএনজি যোগ করছি, গো এর সাথেও আইএনজি যোগ করছি। এরপরে হচ্ছে এস বা ইয়েস ফর্ম হচ্ছে ভার্বের সাথে ইয়েস যোগ করা হয়। কখন এস কখন ইয়েস যোগ করতে হয় এটা আমরা নেক্সট ক্লাসে শিখব। এরপর হচ্ছে লাস্ট ফর্ম যেটা, এটা হচ্ছে ইনফিনিটিভ ফর্ম মানে হচ্ছে টু প্লাস ভার্ব, অর্থাৎ টু এর পরে V1 দিয়ে ইনফিনিটিভ ফর্ম গঠন করা হয়। তো তাহলে আমরা শিখলাম হচ্ছে ভার্বের মূলত 6টা রূপ থাকে। 6টা রূপ কি? বেস ফর্ম, ফার্স্ট পার্টিসিপাল ফর্ম, জিরান ফর্ম, এস বা ইয়েস ফর্ম, এরপর হচ্ছে ইনফিনিটিভ ফর্ম। এগুলোকে আমরা সংক্ষেপে বলতে পারি, বেস ফর্মকে বলতে পারি V1, এরপরে ফার্স্ট ফর্মকে বলতে পারি V2, এরপরে হচ্ছে ফার্স্ট পার্টিসিপাল ফর্মকে বলতে পারি হচ্ছে V3, এরপর জিরান ফর্মকে বলতে পারি হচ্ছে V4, এস বা ইয়েস ফর্মকে V5, এরপর ইনফিনিটিভ ফর্মকে আমরা বলে থাকি হচ্ছে V6। রাইট ফর্ম ভার্বের কিছু জিনিস আছে যেগুলো আমাদেরকে একেবারে অবশ্যই মুখস্থ রাখতে হবে। এগুলো হচ্ছে ভার্ব, ক্যাটাগরি ওয়াইজ ভার্বগুলোকে আমরা যদি মুখস্থ রাখতে পারি, তাহলে রাইট ফর্ম ভার্ব আমাদের জন্য সহজ হয়ে যাবে। তো আমরা আগে ক্যাটাগরি ওয়াইজ রাইট ফর্ম ভার্বের জন্য যেই ভার্বগুলো আছে, ভার্বগুলো দেখে নিই এগুলো কী কী। প্রথম হচ্ছে টু বি ভার্ব কোনগুলো? টু বি ভার্ব হচ্ছে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার। আমরা আগে শিখেছিলাম শুধু এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, এগুলোই হচ্ছে বি ভার্ব, কিন্তু আসলে তা না। বি ভার্ব হচ্ছে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, এরপর হচ্ছে শ্যাল বি, উইল বি, হ্যাভ বিন, হ্যাজ বিন, হ্যাড বিন, শ্যাল, উইল হ্যাভ বিন। অর্থাৎ যখন কোনো মডাল অক্সিলিয়ারি ভার্ব বা সেমি মডাল অক্সিলিয়ারি ভার্ব অথবা হ্যাভ ভার্বের সাথে আমরা বি লিখব, তখন ওই ভার্বটা ওই ভার্বটা বি ভার্বের কাজ করবে। তাহলে এখানে টু বি ভার্ব হচ্ছে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, শ্যাল বি, উইল বি, হ্যাভ বিন, হ্যাজ বিন, হ্যাড বিন, এরপর হচ্ছে শ্যাল অথবা উইল হ্যাভ বিন, এরকম। এরপর হচ্ছে টু হ্যাভ ভার্ব কোনগুলা? হ্যাভ, হ্যাজ, হ্যাড, এরপর হচ্ছে শ্যাল অথবা উইল হ্যাভ, এগুলো হচ্ছে হ্যাভ ভার্ব অথবা টু হ্যাভ ভার্ব। এরপরে যেটা, এটা হচ্ছে টু ডু ভার্ব হচ্ছে ডু, ডাজ, ডিড। ডু ভার্ব হচ্ছে 3টা, ডু, ডাজ, ডিড। এরপর হচ্ছে মডাল অ্যান্ড সেমি মডাল অক্সিলিয়ারি ভার্ব। এখানে দুইটাই আছে, মডাল এবং সেমি মডাল অক্সিলিয়ারি ভার্ব। শ্যাল থেকে মাস্ট পর্যন্ত হচ্ছে মডাল অক্সিলিয়ারি ভার্ব এবং নিড থেকে হ্যাড টু পর্যন্ত হচ্ছে সেমি মডাল অক্সিলিয়ারি ভার্ব। তো রাইট ফর্ম ভার্ব করার জন্য আমাদেরকে অবশ্যই এই ভার্বগুলো মুখস্থ রাখতে হবে এবং কোনটাকে আমরা কি নামে ডাকবো এটা জানতে হবে। এখন আমরা শিখবো হচ্ছে মডালের পরে কি হবে, মডাল প্লাস বি থাকলে কি হবে, এরপরে মডাল প্লাস হ্যাভ থাকলে কি হবে, অথবা মডালের পরে V1 কখন হবে, মডালের পরে B3 কখন হবে, অথবা মডালের পরে হ্যাভ প্লাস B3 কখন হবে। আমরা এখন এই জিনিসটা শিখব। সো প্রথম এক্সাম্পলটা হচ্ছে শি মাইট হ্যাভ হিয়ার দ্য নেম
অফ বেগম রোকেয়া। তাহলে আমরা এখানে যেটা করব, এখানে মোডাল ভার্ব কোনটা আছে এটা আমাদেরকে আগে খুঁজে বের করতে হবে। মোডাল ভার্ব হচ্ছে মাইট, আমি আগে দেখিয়েছিলাম মাইট একটি মোডাল ভার্ব। তাহলে মোডাল প্লাস যদি হ্যাভ থাকে, মোডাল প্লাস যদি হ্যাভ থাকে তখন আমরা এখানে লিখবো হচ্ছে B3, তখন আমরা লিখবো হচ্ছে B3। সো এখানে অ্যান্সারটা হবে হচ্ছে হার্ড, কারণ হিয়ারের B3 হচ্ছে হার্ড। এরপরে হচ্ছে ইট ক্যান ইজিলি বি সলভ উইথিন আ ফিউ সেকেন্ডস। তো এখানে আমাদেরকে দেখতে হবে মোডাল কোনটা, মোডালটা খুঁজে বের করতে হবে। এখানে মোডাল হচ্ছে ক্যান, এরপর আমরা দেখব মোডালের পরে কি বি আছে না হ্যাভ আছে। এখানে দেখা যাচ্ছে বি আছে, তাহলে আমরা এখানেও দেখছি যে মোডাল প্লাস যদি বি থাকে তখন এরপরে এখানে B3 লিখতে হয়, B3 লিখবো। তাহলে B3 হচ্ছে সলভড, সলভের B3 হচ্ছে সলভড। এরপরে আমরা লিখবো হচ্ছে দে মাস্ট টু ফলো দ্য রুলস অফ বিহেভ। তো এখানে কি বলতেছে, এখানে আমাদেরকে যদি আমরা খুঁজে বের করি মডেল অক্সিলিয়ারি ভার্বটা, মডেল অক্সিলিয়ারি ভার্ব হচ্ছে মাস্ট। আমরা জানি শুধু মডেল অক্সিলিয়ারি বা শুধু মডেল যদি থাকে তাহলে এরপরে শুধু V1 হবে, এরপরে শুধু কি হবে V1। তাহলে এখানে আমরা জানি টু ফলো এটা হচ্ছে V6 বা ইনফিনিটিভ ফর্ম, কিন্তু আমাদেরকে এখানে বসাতে হবে V1 বা বেস ফর্ম। তাহলে টু ফলোর বেস ফর্ম হচ্ছে ফলো। এখন আমরা শিখব টু ডু ভার্বের পরে কি হবে, এরপর হচ্ছে টু হ্যাভ ভার্বের পরে কি হবে। অর্থাৎ এখানে আমরা যেটা লিখছি টু ডু ভার্বের পরে হবে হচ্ছে V1, টু হ্যাভ ভার্বের পরে হচ্ছে B3। আমরা উদাহরণগুলো দেখি। প্রথমটা হচ্ছে শি ডিড নট ফোন মি লাস্ট নাইট, সে আমাকে গতকাল রাতে ফোন করে নাই বা ফোন দেয় নাই। তাহলে আমরা এখানে কি করব, আমরা দেখতে পাচ্ছি এখানে সাবজেক্টের পরে ডু ভার্ব দেওয়া আছে। তো আমরা এখানে লিখলাম হচ্ছে ডু ভার্বের পরে V1 হয়, ডু ভার্বের পরে কি হয় V1 হয়। তাহলে এখানে আমরা ডু ভার্বের পরে লিখতে পাচ্ছি হচ্ছে মেইন ভার্ব যেটা আছে এটা হচ্ছে ফোন, এখানে এটা হচ্ছে V2, এটা হচ্ছে কি V2। সো আমরা যেহেতু জানি যে ডু ভার্বের পরে V1 হয়, তো আমরা এখানে লিখবো হচ্ছে V1। ডু ভার্বগুলো ডু ভার্ব হচ্ছে তিনটা, একটা হচ্ছে ডু, একটা হচ্ছে ডাল, আর একটা হচ্ছে ডিড। যেহেতু এখানে ডু ভার্ব আছে আমরা ডু ভার্বের পরে V1 লিখবো ফোন। এরপরে হচ্ছে হ্যাভ ইউ এভার ড্যাশ ইন দিনাজপুর, তুমি কি কখনো দিনাজপুর গিয়েছো। এখানে যেটা করবো আমরা এটা কোন টেন্সে আছে আমাদেরকে ওইটা দেখতে হবে যে এটা একটা ইন্টারগেটিভ সেন্টেন্স, অর্থাৎ ইয়েস নো যে ইন্টারগেটিভ সেন্টেন্সটা থাকে ওই ইন্টারগেটিভ সেন্টেন্সটা। এখানে আমরা দেখতে পাচ্ছি সেন্টেন্সটার মধ্যে হ্যাভ আছে এবং মেইন ভার্বের জায়গাটা খালি। সো আমরা কী করবো, এখানে আমরা জানি যে হ্যাভের পরে কখনো ইজ হবে না, হ্যাভের পরে কখনো কী হবে না ইজ হবে না। তো আমরা কী করবো, এখানে ইজটা হচ্ছে মূলত আসলে এখানে হচ্ছে বি ভার্ব, এখানে ব্র্যাকেটের মধ্যে বিও দিতে পারে বা ইজও দিতে পারে, আবার কখনো কখনো ওয়াজ ওয়ারও দিতে পারে। সো আমরা যেটা লিখবো হ্যাভের পরে যে ফর্মটা আসবে ওই ফর্মটা লিখবো, আমরা আর কোনো কিছু লিখবো না। আমরা যদি খেয়াল করি বি ভার্বগুলো হচ্ছে কি কি, বি ভার্ব হচ্ছে এম, ইজ, আর, এগুলো হচ্ছে V1। এরপর এগুলোর V2 হচ্ছে ওয়াজ ওয়ার, ওয়াজ ওয়ার, এগুলো হচ্ছে V2। তাহলে এগুলোর B3 কি, B3 হচ্ছে বিন, B3 হচ্ছে বিন। সো আমরা এখানে যেটা করব হ্যাভের পরে যেহেতু আমরা B3 লিখবো, ইজের B3 তো আমরা জানি না, তাহলে আমাদেরকে দেখতে হবে ইজ এটা কী ভার্ব, ইজ এটা হচ্ছে বি ভার্ব। তো আমরা ইজের B3 যদিও না জানি, কিন্তু আমরা জানি যে ইজ একটা বি ভার্ব, বি এর B3 আছে হচ্ছে বিন। সো আমরা এখানে লিখবো হচ্ছে বিন, অ্যান্সারটা লিখবো হচ্ছে বিন। এরপর যেটা আছে এটা হচ্ছে রিফা হ্যাভ হার মিল, রিফা তার খাবার খেয়েছিল বা খাবার নিয়েছিল। তো এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে আমরা দেখতে পাচ্ছি কি হ্যাড মানে হ্যাভ ভার্ব, তাহলে হ্যাভ ভার্বের পর আমরা বসাবো হচ্ছে V3। তাহলে এখানে আমরা লিখতে পাচ্ছি কি
হ্যাভের ভিতরে লিখতে হবে আমাদেরকে। তাহলে আমরা জানি যে হচ্ছে হ্যাভ, তাহলে হ্যাভ হ্যাজ হচ্ছে V1, V2 হচ্ছে হ্যাড, V3 হচ্ছে হ্যাড। তাহলে আমরা হ্যাভের V3 লিখবো হচ্ছে হ্যাড। তাহলে অ্যান্সারটা হচ্ছে রিপা হ্যাড হার মিল। এই বাক্যে আমরা আরও একটা জিনিস শিখলাম, সেটা হচ্ছে একই সেন্টেন্সে হ্যাড ফর দুইবার ব্যবহার করা যায়, অর্থাৎ হ্যাড ব্যবহার করা যায়। কখন ব্যবহার করব আমরা? সেন্টেন্সটা যদি প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়, কখন করব আমরা এটা? সেন্টেন্সটা যখন ফার্স্ট পারফেক্ট টেন্সে হবে, অর্থাৎ একটা হ্যাড থাকবে হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব হিসাবে, আরেকটা হেড থাকবে হচ্ছে মেইন ভার্ব হিসাবে। তো আমরা এইখান থেকে শিখলাম হচ্ছে টু ডু ভার্বের পরে V1 বসতে পারে, এরপর হচ্ছে টু হ্যাভ ভার্বের পরে V3 বসতে পারে। প্রিপোজিশনের পরে যদি ভার্ব থাকে তাহলে ভার্বের কোন ফর্ম আমরা লিখব। এখন আমরা এই জিনিসগুলো শিখব। যদি প্রিপোজিশনের পরে আমরা যদি ভার্ব ইউজ করি, ভার্বের কোন ফর্ম ইউজ করব। প্রথম হচ্ছে আমরা যদি টু, একটা হচ্ছে প্রিপোজিশন, তাহলে টু এর পরে আমরা লিখবো হচ্ছে V1। টু ছাড়া বাকি অন্যান্য যে প্রিপোজিশনগুলো আছে, যেমন ইন, অন, উইথ, উইদাউট ইত্যাদি, এই জাতীয় যে প্রিপোজিশনগুলো আছে, এই প্রিপোজিশনগুলোর পরে, অর্থাৎ তোমরা মনে রাখবে হচ্ছে টু ছাড়া যত প্রিপোজিশন আছে, প্রিপোজিশন সবগুলো প্রিপোজিশনের পরে V4 হবে। কিন্তু এখানে একটু ব্যতিক্রম আছে, আমরা এখানে লিখছি 2 + V1, কিন্তু এখানে আবার লিখছি 2 + V4। এখানে আমি কয়েকটা ফ্রেজ লিখছি, এই ফ্রেজ ওয়ার্ডগুলোর পরে V4 হয়। এ জাতীয় আরও অনেকগুলো ফ্রেজ আছে, তোমরা এগুলো পরবর্তীতে পেয়ে যাবে। প্রথমে হচ্ছে উইথ এ ভিউ টু, গেট ইউজ টু, অ্যাডিক্টেড টু, বি ইউজ টু, লুক ফরওয়ার্ড টু। এই ফ্রেজগুলোর পরে অবশ্যই তোমাকে V4 লিখতে হবে, যদিও এখানে 2 আছে। ফ্রেজ ছাড়া যদি নর্মালি যদি প্রিপোজিশন 2 হয় তখন আমরা V1 লিখবো, আর অন্যান্য প্রিপোজিশনের ক্ষেত্রে আমরা V4 লিখবো। তো প্রথম যে এক্সাম্পলটা, টু বাই এ পেন শি ওয়েন্ট টু মার্কেট, একটা কলম কিনতে সে বাজারে গিয়েছিল। তো আমরা এখানে দেখতে পাচ্ছি প্রিপোজিশন 2 এর পরে লিখবো হচ্ছে আমরা V1 বাই, যেভাবে আছে এভাবে। এরপরে আমরা দেখতে পাচ্ছি ফর ড্যাশ এ পেন শি ওয়েন্ট টু মার্কেট, এখানে প্রিপোজিশন 2 নাই, অর্থাৎ 2 ছাড়া আমরা বলছি যে অন্যান্য প্রিপোজিশনগুলোর ক্ষেত্রে V4 ইউজ করতে হয়। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি ফর, তাহলে ফরের পরে আমরা এখানে V4 ইউজ করব। বাইং, তাহলে ফর বাইং এ পেন শি ওয়েন্ট টু মার্কেট, একটা কলম কেনার জন্য সে মার্কেটে বা বাজারে গিয়েছিল। এরপরে আমরা দেখতে পাচ্ছি এখানে উইথ এ ভিউ টু আছে, তাই আমরা এখানে লিখছি যে উইথ এ ভিউ টু, গেট ইউজ টু, অ্যাডিক্টেড টু, বি ইউজ টু, লুক ফরওয়ার্ড টু, এই জাতীয় প্রেস থাকলে এগুলোর পরে V4 লিখতে হয়। উইথ এ ভিউ টু মানে হচ্ছে উদ্দেশ্যে, অর্থাৎ একটা কলম কেনার উদ্দেশ্যে সে বাজারে গিয়েছিল। তাহলে এখানে আমরা লিখবো হচ্ছে বাইং। ওকে, তাহলে এখান থেকে আমরা শিখলাম হচ্ছে প্রিপোজিশন 2 এর পরে হবে হচ্ছে V1 যদি উইথ এ ভিউ টু, গেট ইউজ টু, অ্যাডিক্টেড টু, বি ইউজ টু অথবা লুক ফরওয়ার্ড টু এই জাতীয় ফ্রেজগুলো থাকে, তখন আমরা V4 লিখব। এছাড়া অন্যান্য প্রিপোজিশনের ক্ষেত্রে V4 ইউজ করতে হবে এগুলোর পরে। এখন আমরা শিখব টু বি ভার্বের পরে কখন V4 হয়, কখন V3 হয়। প্রথমটাতে আমরা দেখতে পাচ্ছি টু বি ভার্ব প্লাস V4, আর দ্বিতীয়টাতে দেখতে পাচ্ছি টু বি ভার্ব প্লাস V3, অর্থাৎ টু বি ভার্ব প্লাস V4 হবে যদি বাক্যটা যদি অ্যাক্টিভ হয়, অর্থাৎ ওই বাক্যের কাজটা যদি সাবজেক্ট নিজে করে থাকে তাইলে বাক্যটা, এবং বাক্যটা যদি অ্যাক্টিভ হয় তাহলে টু বি ভার্বের পরে V4 হবে। এরপরে হচ্ছে টু বি ভার্ব প্লাস V3, বাক্যটা যদি ফেসিভ হয়, অর্থাৎ ওই বাক্যের সাবজেক্ট যদি কাজটা নিজে না করে তখন ওই বাক্যটা ফেসিভ হবে, এবং টু বি ভার্বের পরে V3 লিখতে হবে। আমরা এর আগেই জেনে গেছি যে টু বি ভার্ব কোনগুলা, সো আমি আর ওইদিকে যাচ্ছি না। উদাহরণগুলো খেয়াল করি। প্রথম উদাহরণটা হচ্ছে সুগার ইজ ইম্পোর্ট ফ্রম ব্রাজিল। এখানে ইম্পোর্ট মানে হচ্ছে আমদানি, আর সাবজেক্ট হচ্ছে সুগার। এখানে সুগার মানে চিনি, অর্থাৎ ব্রাজিল থেকে চিনিটা আমদানি করা হয়। তো এখানে আমদানির কাজটা কি সুগার করতে পারতেছে? অবশ্যই না। তাহলে সুগার আমদানির কাজটা করতেছে হচ্ছে সরকার, এখানে সাবজেক্ট কিন্তু সরকার না, সাবজেক্ট হচ্ছে সুগার। তার মানে সাবজেক্ট নিজে কাজটা করতেছে না,
এটা অন্য কাউকে দিয়ে করাচ্ছে, তার মানে বাক্যটা হবে হচ্ছে ফেসিভ। তাহলে আমরা এখানে শিখলাম হচ্ছে বাক্যটা যদি ফেসিভ হয় তাহলে টু বি ভার্বের পরে V3 হবে। তাহলে এখানে আমরা ইম্পোর্টেড V3 লিখবো হচ্ছে ইম্পোর্টেড। এরপরের বাক্যটা যদি আমরা খেয়াল করি, গভর্নমেন্ট ইজ ইম্পোর্ট সুগার ফ্রম ব্রাজিল, অর্থাৎ সরকার চিনিটা ব্রাজিল থেকে আমদানি করতেছে। এখানে যেটা আমরা করব, সাবজেক্ট হচ্ছে গভর্নমেন্ট আর ভার্ব হচ্ছে ইম্পোর্ট। এখানে যে কাজটা আছে বা ভার্বটা আছে, এই কাজটা কি সাবজেক্ট করতে পারতেছে? অবশ্যই এটা এই কাজটা সাবজেক্ট করতেছে, অর্থাৎ আমদানির কাজটা সরকারে করতেছে, তার মানে এখানে সাবজেক্টটা অ্যাক্টিভ, কাজটা সাবজেক্টে করতেছে। তাহলে আমরা দেখি বাক্যটা যদি অ্যাক্টিভ হয় বা সাবজেক্ট যদি কাজটা করে তখন টু বি ভার্ব প্লাস V4 লিখতে হবে। তাহলে এখানে টু বি ভার্ব হচ্ছে ইজ, তাহলে মেন ভার্বের সাথে আমাদেরকে আইএনজি যোগ করতে হবে এবং অথবা V4 হবে, ইম্পোর্টিং। এরপরে যে বাক্যটা আছে, দ্য রোজ ওয়াজ ড্যাশ ফ্রম শাহবাগ, অর্থাৎ গোলাপ শাহবাগ থেকে সংগ্রহ করা হয়। এখানে সাবজেক্ট হচ্ছে দ্য রোজ আর ভার্ব হচ্ছে, মেন ভার্ব হচ্ছে কালেক্ট। এখানে কালেক্ট মানে হচ্ছে সংগ্রহ করা। সংগ্রহের কাজটা কে করতেছে? সংগ্রহের কাজটা কেউ একজন করতেছে, কিন্তু এখানে সাবজেক্ট করতেছে না, কারণ গোলাপ নিজেকে নিজে সংগ্রহ করতে পারবে না, তার মানে এখানে সাবজেক্টটা কাজ করতেছে না। যদি সাবজেক্ট কাজ না করে আমরা জানি যে বাক্যটা ফেসিভ হয়। যদি ফেসিভ হয় তাহলে ফেসিভের ক্ষেত্রে টু বি ভার্বের পরে V3 হবে। তাহলে এখানে আমরা যেটা লিখবো এটা হবে হচ্ছে কালেক্টেড। কালেক্টেড V3 হচ্ছে কালেক্টেড। এরপরে যে লাস্ট সেন্টেন্সটা, দ্য প্রবলেম ক্যান ইজিলি সলভ উইথিন ফিউ সেকেন্ডস, অর্থাৎ সমস্যাটা কয়েক সেকেন্ডের মধ্যে সমাধান করা যেতে পারে। এখানে সাবজেক্ট হচ্ছে দ্য প্রবলেম, এরপরে এখানে মেন ভার্ব হচ্ছে সলভ। সলভ মানে হচ্ছে সমাধান করা। এখানে সমাধানের কাজটা কি প্রবলেমে করতেছে না অন্য কেউ করতেছে? অবশ্যই সমস্যা বা সমাধান এটা প্রবলেমে করতেছে না, অন্য কেউ করতেছে। তো তার মানে এখানে যে সাবজেক্ট আছে সাবজেক্টটা ফেসিভ, সাবজেক্ট কাজটা করতেছে না। সাবজেক্ট যদি কাজটা না করে তাহলে বাক্যটা হয় হচ্ছে কি ফেসিভ। তো ফেসিভ হলে আমরা টু বি ভার্বের পরে লিখবো হচ্ছে V3। ইজিলি সলভড। এখানে যে সমস্যাটা হইতে পারে, তোমরা এখন আমার প্রশ্ন করতে পারো যে স্যার ক্যান তো হচ্ছে মডেল অক্সিলিয়ারি ভার্ব, এটা টু বি ভার্ব কেমনে হইলো? আমি তখন তোমাদেরকে বলছিলাম যে ক্যানের পরে যখন বি চলে আসবে তখন ওই ক্যানটা হয়ে যাবে হচ্ছে বি ভার্ব, অর্থাৎ টু বি ভার্ব হয়ে যাবে। তো তাই এজন্য আমরা এখানে লিখছি হচ্ছে ক্যান বি প্লাস V3, অর্থাৎ এখানে আমরা এটা টু বি ভার্বের রুলসে লিখে ফেলছি, যার কারণে এখানে ক্যানের জায়গায় যদি অন্য মডেল অক্সিলিয়ারি ভার্বগুলো থাকে, যেমন শ্যাল, শুড, উইল, উড, ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, এগুলো যদি থাকে, যদি এগুলোর পরে যদি বি থাকে তখন অবশ্যই এটা বি ভার্ব হয়ে যাবে, বি ভার্বের কাজ করবে। তাই আমরা এখানে টু বি ভার্ব প্লাস V3 লিখছি। তো তাহলে এখান থেকে আমরা শিখলাম হচ্ছে টু বি ভার্বের পরে V4ও বসতে পারে, টু বি ভার্বের পরে V3ও বসতে পারে, অর্থাৎ বাক্যটা যদি অ্যাক্টিভ হয় তাহলে টু বি ভার্বের পরে V4 হবে, আর বাক্যটা যদি ফেসিভ হয় তাহলে টু বি ভার্বের পরে V3 হবে। আমাদের আজকের ক্লাস হচ্ছে এই পর্যন্ত। এই ক্লাসটাতে যদি তোমরা কোনো সমস্যা ফেস করে থাকো বা তোমাদের কোনো সমস্যা হয় বুঝতে, কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবে, এবং তোমাদের বাড়ির কাজটি তোমরা স্ক্রিনের উপর দেখতে পাবে। বাড়ির কাজটি কমপ্লিট করে কমেন্ট বক্সে অবশ্যই জমা দিয়ে দিবে। আল্লাহ হাফেজ।